ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, অর্ধবার্ষিক পরীক্ষার চূড়ান্ত সাজেশন ও নমুনা প্রশ্নপত্র পাওয়ার জন্য আমাদের স্টুডেন্টস এডুকেশন ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও কমেন্টে দেয়া লিংক অথবা ডেসক্রিপশন থেকে। এবং এই গ্রুপে তোমরা তোমাদের পরীক্ষার আগের রাতে অবশ্যই সাজেশন গুলো পেয়ে যাবা। তাছাড়া তোমাদের যার যে বিষয় দরকার তখনই কিন্তু তোমরা মেসেজ করতে পারবা বা গ্রুপে পোস্ট দিতে পারবা, সেই পোস্টের মাধ্যমে তোমাদেরকে রিপ্লাই দেওয়া হবে অথবা যার যে প্রশ্ন বা যে নমুনা প্রশ্ন দরকার সেটা প্রদান করা হবে। সো দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের এই গ্রুপে। আর হ্যাঁ, স্টুডেন্টস এডুকেশন ফেসবুক পেজে ফলো দিতে ভুলো না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যাদের আগামীতে বাংলা পরীক্ষা, তোমাদের অর্ধবার্ষিক বাংলা পরীক্ষা, তাদের জন্য ভাইয়া তোমাদের নিয়ে আসলাম একটি প্রশ্নপত্র। আজকের এই ক্লাসটা সম্পূর্ণ শেষ করতে পারলে তুমি নিশ্চিত হবে যে তুমি ইনশাল্লাহ কমন পেয়ে যাবে এখান থেকে। সো আমরা দেরি না করে শুরু করব। তোমাদের প্রথমেই এমসিকিউ থাকবে। এমসিকিউ এর জন্য একটা শীট দেবে যেখানে 30টা এমসিকিউ থাকবে, 30টাই মিশাতে হবে। দেন একটা সৃজনশীল প্রশ্নর শীট দেওয়া হবে, সেটা তোমাকে রাইটিং হিসেবে তোমাকে খাতাতে লিখতে হবে সৃজনশীল গুলো। সো সৃজনশীল এমসিকিউ সবগুলো আজকের ক্লাসে দেখে নেব। আশা করি তোমরা শেষ পর্যন্ত থাকবে। আর প্রধান যে কথা, অবশ্যই এই মুহূর্তে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীতে অন্যান্য বিষয়ের যখন ভিডিওগুলো আপলোড দেবো সেগুলো তোমরা পেয়ে যাও। আর তাছাড়া ভিডিওর প্রথমে আমি বলে আছি ওই গ্রুপে আমাদের জয়েন হয়ে যাও কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে। আর এখন আমরা তাহলে সলভ করি। প্রথমে তোমাদের যে এমসিকিউ গুলো আছে এগুলো 30 মিনিটে 30টা করতে হয়। এই 30টা একটু সলভ করি। সো সেক্ষেত্রে দেখো, আমি যদি উত্তরগুলো তোমাদেরকে দেখাই তাহলে হয়তোবা তোমাদের ভালো হবে। সো দেখো, তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু উত্তরগুলো এই পাশে লিখে রেখেছি যাতে তোমরা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাও, তোমরা নিজে নিজেও পারো। তাহলে এখানে দেখো, 1 নম্বর যে কোশ্চেনটা ছিল, এখানে বলা হয়েছে বাঁচতে দাও কবিতাটি পাঠের উদ্দেশ্য কি। এই কবিতাটি যে আমরা পাঠ করি, এই কবিতা থেকে আমরা মূলত কি বুঝি? তাহলে আমাদের একের অ্যান্সার হবে খ, পরিবেশ সংরক্ষণের গুরুত্ব। এই জিনিসটা আমরা বাঁচতে দাও কবিতা থেকে বুঝতে পারি। আচ্ছা, দুইয়ে বলা হয়েছে আসমানীদের পুকুরের জলে বিষ গুলিছে। এখন দেখো, আসমানীদের পুকুরের জলে বিষ গুলিছে। এখন এখানে হচ্ছে একটা কবিতার লাইন, এই পাশে তোমার আরো কিছু একটা জিনিস, কোন শব্দ বসবে, সেইটা কি? তো সেই ক্ষেত্রে তোমাদের কাজ কি হবে, এই যে কবিতাটা আছে এটা আগে তোমাদেরকে ভালোভাবে পড়ে নিতে হবে, তারপর দেখতে হবে। তাহলে তোমরা এমনিতেই পেয়ে যাবা যে এটা অবশ্যই হবে ম্যালেরিয়ার মশক। ম্যালেরিয়ার মশক, আসমানীদের পুকুরের জলে বিষ গুলিয়েছে ম্যালেরিয়ার মশক। ওকে। আচ্ছা, এরপরে দেখো আমাদের 3-এ বলছে যে মানুষের সঙ্গে মানুষের মিল রয়েছে কোন দিক থেকে। তো তোমরা অবশ্যই গল্প বা কবিতা যেগুলো আছে সেগুলো মনোযোগ দিয়ে পড়লেই পেয়ে যাওয়া। এটা হবে হচ্ছে রক্ত, অর্থাৎ রক্তের দিক দিয়ে কি আছে, মানুষের সঙ্গে মানুষের মিল আছে, সবার রক্তই লাল। আচ্ছা, মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি হয়। মানুষে মানুষে কি সৃষ্টি হয়? ভেদাভেদ সৃষ্টি হয় কিসের কারণে? ধর্মের ভিন্নতার কারণে, জাতিগত পরিচয়ে, বর্ণের পার্থক্যে। তাহলে আমাদের 4-এর অ্যান্সারটা মূলত ঘ নম্বরটা হবে, অর্থাৎ সবগুলোর কারণেই আমাদের মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি হয়। ধর্মের ভিন্নতা আছে, কেউ মুসলিম কেউ হিন্দু। জাতিগত পরিচয়েও ভিন্নতা আছে, কেউ বাংলাদেশি কেউ ভারতী। সো এইরকম। আবার বর্ণের পার্থক্য, কারো ভাষা বাংলা কারো ভাষা উর্দু। সো এই কারণেই কিন্তু মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি হয়। আচ্ছা, 5-এ বলছে যে কবির মতে মানবের তরে কি আছে, মানবের তরে কি আছে। সো কবিতাটা পড়লেই পেয়ে যাবে, এটা একেবারে সহজ জিনিস, পারবা না? অবশ্যই কবিতাটা আগে ভালোভাবে পড়ে নিবা, দেন এগুলো করবা। তাহলে অ্যান্সার হবে হচ্ছে গ, অর্থাৎ উচ্চ লক্ষ্য। তাহলে মানবের তরে উচ্চ লক্ষ্য রয়েছে। 6-এ বলছে যে জিনিবে শব্দের অর্থ কি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, 6 নম্বরটা একদম আসার মতো। তাহলে 6-এর অ্যান্সার কি হবে? অবশ্যই হবে হচ্ছে জয় করবে, অর্থাৎ জিনিবে মানে হচ্ছে জয় করবে। 7-এ বলছে সার্থক জনম আমার বলতে কবি কি বুঝিয়েছেন। সার্থক জনম আমার, এই যে কথাটা, এটা দ্বারা তিনি মূলত কি বুঝাচ্ছেন? এটা দ্বারা বুঝাচ্ছেন হচ্ছে জন্মের সার্থকতা, অর্থাৎ তিনি যে দেশে জন্মগ্রহণ করেছেন এটা তার সার্থকতা। আচ্ছা, এরপরে দেখো, নিচের অনুচ্ছেদটি পড়ে 8-9 নং কোশ্চেনের অ্যান্সার করতে হবে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি তারিখে মাতৃভাষা বাংলা রাষ্ট্রভাষা করার দাবিতে মিছিল করা হয়। পাকিস্তানের শাসক গোষ্ঠীর নির্দেশে পুলিশ বাহিনী মিছিলে গুলি চালায়। আচ্ছা, ভাষা আন্দোলনকারীদের অনেকে কি হয়? শহীদ হয়। এখন বলছে যে ফাগুন মাস কবিতায় পাকিস্তানি পুলিশদের কি বলে সম্বোধন করা হয়েছে। ফাগুন মাস কবিতায় পাকিস্তানি পুলিশদের কি বলে সম্বোধন করা হয়েছে? তাহলে অ্যান্সার হবে হচ্ছে দস্যু, তাদেরকে বলা হয়েছে দস্যু। আচ্ছা, এরপরে দেখো 9-এ বলছে যে ভাষা আন্দোলনের সময়কার মাসটিকে কি বলে ফাগুন মাস কবিতায় সম্বোধন করা হয়েছে। ভাষা আন্দোলনের সময়কার, তো সেই সময়কার যে মাসটি ছিল সেটাকে কি বলে ফাগুন মাস কবিতায় সম্বোধন করা হয়েছে। তাহলে অ্যান্সার কি হবে বলতো? অ্যান্সার হবে হচ্ছে ক নম্বর, অর্থাৎ 1 ও 2, দস্যি মাস এবং ভীষণ দুঃখী মাস, এই দুইটা বলে সম্বোধন করা হয়েছে। 10-এ বলছে যে বাদলা শব্দের অর্থ কি। তাহলে 10-এর অ্যান্সারটা হবে হচ্ছে এক নাগারে বৃষ্টি, অর্থাৎ এক নাগারে যদি বৃষ্টি পড়ে তখন আমরা তাকে বলবো বাদলা। আচ্ছা, এরপরে 11 নম্বরে বলছে জন্মভূমির অফুরন্ত সৌন্দর্যের উৎস হিসেবে কবি তুলে ধরেছেন কি তুলে ধরেছেন? অবশ্যই
কাননের ফুলকে, চাঁদের হাসিকে, সূর্যের আলোকে, এই তিনটাকেই কিন্তু তিনি অফুরন্ত সৌন্দর্যের উৎস হিসেবে ধরেছেন। আমাদের জন্মভূমির আহ অফুরন্ত সৌন্দর্য হিসেবে কবি তুলে ধরেছিলেন। আনসার হবে ঘ। আচ্ছা, এরপরে আমরা 12 নং কোশ্চেনের দিকে যাই। দেখো তো 12তে কি বলছে। 12তে বলছে যে তোফাজ্জল হোসেনের আঁকা কার্টুনে দেখা যায়। সো তোফাজ্জল হোসেনের আঁকা কার্টুনে কি দেখা যায়? তাহলে বইটা আগে ভালোভাবে তোমরা পড়ো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। তাহলে অ্যান্সার হবে হচ্ছে ক, অর্থাৎ 1 ও 2, একটি গরু ঘাস খাচ্ছে পূর্ব পাকিস্তানে আর গরুর দুধ চলে যাচ্ছে পশ্চিম পাকিস্তানে। এটাই কিন্তু তোফাজ্জল হোসেনের আঁকা একটা কার্টুন বা একটা পোস্টার আর কি। আচ্ছা, এরপর দেখো 13 নম্বরের ক্ষেত্রে বলা হয়েছে যে সুবর্ণ কুণ্ডল নামক অলংকারটি কি দিয়ে তৈরি করা হতো? তাহলে 13-র অ্যান্সার হবে গ, অর্থাৎ সোনা দিয়ে। আচ্ছা, এরপরে দেখো উদ্দীপকটি পড়ে 14-15 নং কোশ্চেনের অ্যান্সার করতে হবে। বলা হয়েছে মিম মিতুকে ফাল্গুন মাসের ব্যাপারে বলতে গিয়ে জানালো যে এ মাস আমাদের জন্য বড় গৌরবের। মিতু বলল, ফাল্গুন মাস গৌরবের বটে, তবে এ মাসের বড় শিক্ষা হচ্ছে ভয় নয়, সাহসী জীবনকে সার্থক করে তোলে। আচ্ছা, এরপর এখন বলছে মিতুর বক্তব্যে ফাগুন মাস কবিতার যে চরণটির প্রতিফলন ঘটেছে। মিতু কি বলছিল? যে এ মাস আমাদের জন্য বড় গৌরবের। এখন এই কথাটা আমাদের ফাগুন মাস কবিতার কোন চরণে উল্লেখ পাইছে? পাথর ঠেলে মাথা উঁচোয় ঘাস এবং ফাগুন মাসে ভাইয়েরা নামে পথে, এই দুইটা কিন্তু ঠিক আছে, অর্থাৎ এই দুইটা চরণেই মিতুর কথা উল্লেখ পেয়েছে। 15 নম্বরে বলছে ডুলি শব্দের অর্থ কি? ডুলি, তাহলে 15 নম্বরের অ্যান্সার হবে হচ্ছে ছোট পালকি। ছোট পালকি, অর্থাৎ ডুলি মানে হচ্ছে ছোট পালকি। প্রাচীন বাংলার স্বর্ণালঙ্কার পড়তো কারা? তাহলে 16 নম্বরের অ্যান্সারটা কি হবে বলতো? কারা প্রাচীন বাংলায় স্বর্ণালঙ্কার পড়তো? অবশ্যই বড়লোকেরা। মিমের কথায় গৌরবের বিষয় কোনটা? বলছে কি যে মিমের কথায় গৌরবের বিষয় কোনটা? তাহলে 17 নম্বরের অ্যান্সার হবে হচ্ছে খ, অর্থাৎ ভাষা আন্দোলনের। এবার দেখো ফেরেশতা কার দোহাই দিয়ে ছাগল চেয়েছিলেন? কার দোহাই দিয়ে? অ্যান্সার হবে ঘ, অর্থাৎ আল্লাহর দোহাই দিয়ে। 19 নম্বরে বলছে রাজার আগমনে বাংলায় শুরু হয় কি? শুরু হয় বলতো? অ্যান্সার হবে ঘ, অর্থাৎ প্রজা নিপীড়ন শুরু হয়, তোষামদের মাধ্যমে ধনী হওয়া শুরু হয়, বিনা কারণে গর্দান যাওয়া, এই সব বিষয় কিন্তু শুরু হয় রাজার আগমনে, রাজার আগমন ঘটলে। আচ্ছা, এবার 20-এ বলছে যে মসলিন কাপড় কেন মোগল বাদশাদের বিলাসের বস্তু ছিল? মসলিন কাপড় কেন কি ছিল? মোগল বাদশাদের বিলাসের বস্তু ছিল। তাহলে অ্যান্সার হবে হচ্ছে অভিজাত্যের প্রতীক ছিল বলে। মসলিন কাপড় কি ছিল? অভিজাত্যের প্রতীক। 21-এ বলছে যে তোলপাড় গল্পে জৈতুন বিবি হুক চকিয়ে যায় কেন? তাহলে 21 নম্বরের অ্যান্সার হবে হচ্ছে সাবুর চিৎকার শুনে। কার চিৎকার শুনে? সাবুর। আচ্ছা, আমরা নেক্সট 22 নং কোশ্চেনে চলে যাই, দেখি। সো দেখো 22-এ আমাদের কি বলছে। বলছে যে সাধারণ লোকেরা জুতা পরতো না কেন? অবশ্যই অ্যান্সার হবে হচ্ছে আমাদের খ, অর্থাৎ 1 ও 3, কারণ ক্রয় ক্ষমতার মধ্যে ছিল না এবং রাষ্ট্রের রীতি বিরুদ্ধ ছিল বলে। রীতি বিরুদ্ধ, এটা সাধারণ লোকেরা জুতা পরতে পারবে না। আচ্ছা, 23-এ বলা হয়েছে যে তোলপাড় রচনায় একদম পিলপিল পিঁপড়ের শাড়ি দ্বারা কি বোঝানো হয়েছে? তোলপাড় রচনায় পিলপিল পিঁপড়ের শাড়ি, এই কথাটা উল্লেখ করা হয়েছে। এইটার দ্বারা মূলত বোঝানো হয়েছে হচ্ছে শরণার্থীদের সারিবদ্ধ বীর, শরণার্থী যারা ছিল তাদের সারিবদ্ধ বীর। মিনু কার কাছে মানুষ হচ্ছে? তাহলে 24-এ আনসার পারবা সবাই, দুঃসম্পর্কের এক পিসির কাছে। আচ্ছা, 25-এ বলছে যে মানুষ ও প্রাণীদের জীবন বিপন্ন হয়ে যাচ্ছে কেন? তাহলে 25-এর আনসার হবে হচ্ছে প্রকৃতি ধ্বংসের কারণে এবং হচ্ছে কি আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে বলে। তাহলে অ্যান্সার হবে ক। আচ্ছা, 26-এ বলছে যে লেখক মরুভূমিতে প্রবেশ করার সময় কোনটি নিষ্প্রত হয়ে আসছিল? তাহলে 26-এর অ্যান্সার হবে হচ্ছে ঘ, অর্থাৎ বিজলি বাতি নিষ্প্রত হয়ে আসছিল, অর্থাৎ নিভে আসছিল। আচ্ছা, এরপর দেখো 27-এর ক্ষেত্রে আমাদের আগে একটা উদ্দীপক দিয়েছে, উদ্দীপকের আন্ডারে 27, 28 অ্যান্সার করতে হবে। আচ্ছা, দরগাতলা পার হয়ে যেই মোড় ফিরেছি, বাইক ও থেকে এক উটকে পাহাড় ডাক দিল আয় আয়, পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘির ওই পাড়ে গিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার। আচ্ছা, এখন বলছে যে উদ্দীপকের উটকো শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? তাহলে অ্যান্সার হবে হচ্ছে অপ্রত্যাশিত অর্থে, এটা প্রত্যাশার মতো ছিল না, যার কারণে উটকো কথা ব্যবহার করা হয়েছে। রাজসভা বা জলসা বোঝাতে ব্যবহৃত হয় কোন শব্দটি? তাহলে অ্যান্সার হবে হচ্ছে সমাবেশ, এই শব্দটা আমরা ইউজ করতে পারি। 29-এ বলা হয়েছে মিশরের সবচাইতে পুরাতন পিরামিড তিনটি কোন অঞ্চলে অবস্থিত? তাহলে অ্যান্সার হবে হচ্ছে গিজে, গিজ। ওকে, গিজ, মিশরের গিজ যে অঞ্চল, এখানে কিন্তু সবচেয়ে পুরাতন পিরামিড অবস্থিত। আচ্ছা, আন্দোলনের সময় কার্টুনের ছোট ছবিতে কিসের প্রকাশ ঘটে? তাহলে অ্যান্সার হবে হচ্ছে বিদ্রোহের। ওই যে যেটা হচ্ছে কি পাকিস্তানিরা আমাদেরকে, অর্থাৎ গাভীকে ঘাস খাওয়ায় বাঙালিরা আর দুধ দোধন করে নিয়ে যায় পাকিস্তানিরা, এটাই হচ্ছে কি
একটা বিদ্রোহের ছবি। তাহলে মোটামুটি ভাবে আমাদের কিন্তু যে এমসিকিউ এগুলো শেষ হয়ে গেল, তাই না? এমসিকিউ শেষ, এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে তোমাদের সিকিউ কোশ্চেন পেপারে। আচ্ছা দেখো, এটা হচ্ছে তোমাদের সিকিউ কোশ্চেন পেপার। এখানে তোমাদের যে কয়টা সিকিউ এখানে বলে দিছে যে কি গদ্য অংশ থেকে দুইটা তোমাকে নিম্ন দিতে হবে, কবিতা থেকেও নিম্নতম দুইটা, এইরকম করে গদ্য আর কবিতা থেকে পাঁচটা দিতে হবে, আটটা থাকবে, পাঁচটা দিতে হবে। যেমন দেখো, ক অংশ গদ্য থেকে তোমাদের 1 নম্বর সিকিউ এটা, এরপরে হচ্ছে 2 নম্বর সিকিউ এটা, এরপরে দেখো আমাদের 3 নম্বর সিকিউ এটা, এরপরে হচ্ছে ভাইয়া দেখো 4 নম্বর সিকিউ, এই যে এটা হচ্ছে 4 নম্বর, অর্থাৎ গদ্য থেকে চারটা। এরপর আবার কি করছে, কবিতা থেকে কিন্তু তোমাদের চারটা দিয়ে দিছে, এই যে দেখো কবিতা থেকে একটা, এরপরে দুইটা, এইভাবে তোমাকে আটটা দিছে গদ্য কবিতা মিলে, তোমাকে নিম্নত পাঁচটা অ্যান্সার করতে হবে, দুইটা দুইটা করে কমপক্ষে দিতে হবে। তারপর তোমাদের আনন্দ পাঠ, গ অংশ যেটা আনন্দ পাঠ, এখান থেকে তোমাদের চারটা কোশ্চেন থাকবে, দুইটার অ্যান্সার করতে হবে, এটাতে শুধু ক খ থাকবে। ওকে, তাহলে 9 আর 10 বা 11 10 যে কোনো দুইটা করলে হবে এই চারটার মধ্যে। কিন্তু কথা হচ্ছে, বলবে যে ভাইয়া আপনি এগুলো করে দিচ্ছেন না কেন? দেখো, আমি যদি এগুলো করে দেই ভিডিওটা অনেক ঘন্টার পর ঘন্টা চলে যাবে। সুতরাং আমি তোমাদেরকে বলে দেবো তোমরা এই কোশ্চেনটা কোথায় পাবে, অথবা এই কোশ্চেনের অ্যান্সার সহ কোথায় পাবে সেটা বলে দেই। বাট সেক্ষেত্রে তোমাদের মাস্ট বি যে গাইডটা লাগবে সেটা হচ্ছে কি ভাইয়া, পাঞ্জেরি গাইড। তোমাদের মাস্ট বি পাঞ্জেরি গাইড লাগবে, তাছাড়া কিন্তু হবে না। এখন যাদের পাঞ্জেরি গাইড নেই তারা কি করবা, কমেন্ট বক্সে আমি লিংক দিয়ে দিচ্ছি, অ্যাপের লিংক, ওই অ্যাপ ডাউনলোড করে নিবা, ওই অ্যাপে তোমরা পাঞ্জেরি গাইড গুলো পেয়ে যাবা, তোমাদের ষষ্ঠ শ্রেণীর সপ্তম সব শ্রেণীরই পাবা, তোমার যা দরকার তুমি সেটা করে নিবা। তাহলে এখন দেখো, ক বিভাগ গদ্য থেকে যে সিকিউ গুলো বা সৃজনশীল গুলো ছিল যে চারটা, সে চারটা তোমরা কোথায় পাবে আশা করি দেখতে পাচ্ছ। তোমরা চলে যাবা পাঞ্জেরি গাইডের বাংলা বিষয়ের পৃষ্ঠা নম্বর 23, প্রশ্ন নম্বর, এখানে তোমরা দেখে নিবা এটা কি ছিল। যাই হোক, তোমরা এক কথায় আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে পাঞ্জেরি গাইডের মডেল নম্বর হচ্ছে তোমাদের 1। ওকে, মডেল 1-এ যাবা তোমরা, বাংলার যে মডেল 1 আছে না, সেইটাতে যাবা, সেইটাতে গেলেই মোটামুটি ভাবে তোমাদের হয়ে যাবে, আর কিছু করতে হবে না। সো সবাই আশা করি বুঝতে পারছো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।